তোমাদের স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে। আমি আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তারা একটু কমেন্ট করে জানাও যে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা সাউন্ড ঠিক আছে কিনা। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের গতিসূত্র বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব ভরবেগের সংরক্ষণ সূত্র এবং আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজহারুল বলছো কেমন আছেন স্যার? দেওয়ান রাসেল, রবিউল ইসলাম, হ্যাঁ তোমরা সবাই যুক্ত হয়েছো, সাগর সহ অনেকেই যুক্ত হয়েছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আমরা আমাদের আজকের কাজে ফিরে যাই। তো যেই প্রশ্নটি আমি আগেই বলেছিলাম তোমাদের, ভরবেগের সংরক্ষণ সূত্র তোমরা কি জানো? ভরবেগের সংরক্ষণ সূত্র সেটা কি? যে দুই বা ততোধিক বস্তুর উপরে বাইরে থেকে যদি কোনো বল ক্রিয়া না করে তাহলে এদের কোনো নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকে, তাই না? তোমরা সমীকরণটি জানো। তারপরেও আমরা সবার জন্য যেহেতু ক্লাসটা করছি, আমরা একটু পেছন থেকে আলোচনা করতে চাই, কেমন? তাহলে দেখো বিষয়টা কেমন। এরকম যে একটা বস্তু যার ভর হলো m1, এই বস্তুটা গতিশীল, তার বেগটা দিলাম u1। আরেকটি বস্তু যার ভর m2 এবং বেগ u2। তাহলে ব্যাপারটা হলো তারা একই দিকে গতিশীল হলে এবং m1 ভর বিশিষ্ট যে বস্তু তার বেগ যদি m2 ভর বিশিষ্ট বস্তুর চেয়ে বেশি হয়, অর্থাৎ পেছনেরটার ভর বেশি, তাহলে কি হবে? কিছুক্ষণ পরে সে একটু ধাক্কা দেবে, তাই না? তো যখন ধাক্কা দেবে সেই মুহূর্তের অবস্থাটা আমরা আঁকার চেষ্টা করছি। তাহলে দেখো, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে যখন ধাক্কা দেবে, তাই না? এরপরে তারা আবার চলতে থাকবে। তাহলে নিউটনের গতিসূত্র অনুযায়ী, আচ্ছা এদের পরবর্তী ধাক্কার পরে বেগ দিলাম v1 v2। যেটি বলছিলাম, নিউটনের গতিসূত্র অর্থাৎ 3 নম্বর সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? তাহলে সে যে ক্রিয়াটি দিল সেটা তার প্রতিক্রিয়ার সমান। তাহলে f সমান আমরা জানি ma, তাই তো? উভয় পক্ষে আমরা f সমান ma সমীকরণটি প্রয়োগ করলাম। দেখো এখানে 2 ছিল, 2 দিলাম, 1 ছিল, এখানে 1 দিলাম। তাহলে a সমান তো আমরা জানি, একেবারে ইজি বিষয়, যে v মাইনাস u বাই t, এই পাশেও v মাইনাস u বাই t। এখানে 2 ছিল, এগুলো 2 দিয়ে দিলাম, 1 ছিল, 1 দিয়ে দিলাম। তার মানে ব্যাপারটা এরকম ছিল যে m1 এবং m2 ভরের দুটি বস্তু, তারা একই দিকে গতিশীল এবং তাদের বেগ ছিল u1 u2, কেমন? তো এখন যদি u1 ইজ গ্রেটার দ্যান u2 হয় তাহলে সে ধাক্কা দিয়ে দেবে t সময় পরে। তো মূল কথাটা হলো, দেখো t1 t2 কেন করলাম না? t1 t2 এজন্য করলাম না বা লিখলাম না যে টাইম তো দুজনের ক্ষেত্রে একই সময়, এই জন্য আমরা t1 t2 লিখি নাই। তাহলে উভয় পক্ষে t1 t বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকলো m2 v2 মাইনাস m2 u2 সমান মাইনাস m1 v1 প্লাস m1 u1। তো এখন এই m1 u1 এর পাশে m2 u2 কে নিয়ে যাব আর m1 v1 কে এর পাশে নিয়ে আসবো। তাহলে সমীকরণটি এমন হবে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তোমরা এই সমীকরণটি প্রত্যেকেই জানো। তো আমরা এখন এই সমীকরণ দিয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, কেমন? তো ঠিক আছে, তাহলে আমি দেখি তোমরা
কে কি বলতে চাচ্ছ? ওকে, গুড। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে অর্জুন যুক্ত হয়েছে, জুনায়েদ যুক্ত হয়েছে, মাও, তোমরা অনেকেই যুক্ত হয়েছো। তো ঠিক আছে, তাহলে আমরা এখন একটি গাণিতিক সমস্যা সমাধানে চলে যাই। তাহলে আমি এটি মুছে দিলাম। তোমরা এটি যেহেতু পারো, তাই জাস্ট আমরা সমীকরণটা একবার রিমাইন্ড করে দিলাম, কেমন? তাহলে যে গাণিতিক সমস্যাটি এখন সমাধান করতে হবে যে বন্দুকের ক্ষেত্রে, তাহলে দেখো এরকম বলছে 10 গ্রাম ভরের একটি বুলেট, 10 গ্রাম, তোমরা যারা পারবে তারা শুরু করে দেবে। ভরের একটি বুলেট 10 কেজি ভরের একটি ধাতব ব্লকে আঘাত করে। 10 কেজি ভরের, ফোনটা খুললাম, 10 কেজি ভরের একটি ধাতব ব্লকে আঘাত করে। তারপরে কি হলো? আঘাত করে এর মধ্যে রয়ে গেল, আঘাত করে এর মধ্যে রয়ে গেল। তারপরে কি হলো? ব্লকটি মুক্তভাবে গতিশীল হতে পারে। ব্লকটি মুক্তভাবে গতিশীল হতে পারে। তারপরে কি হলো? ব্লক ও বুলেটের মিলিত বেগ, ব্লক ও বুলেটের মিলিত বেগ 1 মিটার পার সেকেন্ড হলে বুলেটের প্রারম্ভিক বেগ কত? বুলেটের প্রারম্ভিক বেগ কত? ওকে, তাহলে দেখো আমরা কি কি লিখলাম এখানে, আমি একবার পড়ে দিই। 10 গ্রাম ভরের একটি বুলেট, 10 কেজি ভরের, ওকে, এখন হয়তো তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। এখন কি সমস্যা হচ্ছে? এখন একটু ব্লারিং হচ্ছে মনে হচ্ছে। ওকে, একটু সময় নিচ্ছে। ওকে, এখন তো এক্স্যাক্টলি ঠিক আছে না? হ্যাঁ, এখন কি ঠিকঠাক আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো আমরা এটি শুরু করে দিই। যারা তোমরা ডাটা লেখা শুরু করেছিলে তারা ঠিক আছে, আর যারা লেখা শুরু করারই আমি তাদেরকে তোমরা ক্যামেরা একটু ক্লোজ করতে বলছো না? ওকে, ঠিক আছে। ওকে, দুঃখিত, আগামী দিন থেকে আমি ওবিএস ব্যবহার করবো আর কি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করে দিই। আমাদের কী কী বিষয় ছিল এখানে সেগুলো আমরা, অর্থাৎ ডাটাগুলো, 10
10 গ্রাম বুলেটের ভর m1 ইকুয়াল ধরলাম 10 গ্রাম, তাহলে কি কেজি করতে হবে 10 × 10 ইনভার্স 3 কেজি। তারপরে 10 কেজি ভরের ধাতব ব্লকের ভর আমরা ধরলাম m2 ইকুয়াল 10 কেজি। তারপরে ব্লকটি মুক্তভাবে গতিশীল হতে পারে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আছে, ব্লক ও বুলেটের মিলিত বেগ, দুইটা মিলিত বেগ v ইকুয়াল 1 মিটার পার সেকেন্ড। তারপরে বুলেটের প্রারম্ভিক বেগ, আমরা বুলেটকে প্রথমে ধরেছিলাম m1, তাহলে এটাকে আমরা বলছি u1 ইকুয়াল হোয়াট, আর u2 ইকুয়াল তাহলে আমরা এখানে লিখতে পারি ব্লকের বেগটা আদি বেগটা 0। ওকে, তাহলে এখন আমরা কাজটা করব, কি করব দেখো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা অনেকেই উত্তর বের করে ফেলেছো। ওকে, গুড। তাহলে দেখো আমরা লিখলাম m1 u1 প্লাস m2 u2 সমান m1 v প্লাস m2 v, কেমন? তাহলে সেক্ষেত্রে ভিটা আমরা কমে রাখলাম। তাহলে আমাদের মান বের করতে হবে u2। তাহলে কি কি মান দেওয়া আছে? m1 ইকুয়াল 10 × 10 ইনভার্স 3, u1 দেওয়া আছে, u1 এর মানটা বের করব আমরা, প্লাস m2 10 × u2 0 ইকুয়াল m1 10 × 10 ইনভার্স 3 প্লাস m2, দিস ইজ 10 and v 1, এটা গুণ করতে হবে, কেমন? তাহলে এখানে এটি এমন হলো 10 × 10 ইনভার্স 3 u1 সমান 10 × 10 ইনভার্স 3 প্লাস 10, গুণ করলে 1 দিয়ে গুণ করলে একই থাকলো। u1 এর মানটা আমরা বের করব, u1 সমান আমরা উপরে যোগ করে নিচে ভাগ করে দেব। তাহলে কত হবে? তোমরা কত বের করেছো এখানে? ওকে, গুড, তোমরা বের করে ফেলেছো 1001 মিটার পার সেকেন্ড। হাদিউল ইসলাম হাসিন তুমি বের করেছো, সিরাজুল আকি বের করেছো, আব্দুল্লাহ বের করেছো, বাইজিদ বের করেছো। গুড, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আরো অনেকেই তোমরা বের করেছো 101 এত মিটার পার সেকেন্ড আমরা বের করে ফেললাম। বুলেটের আদি বেগ, শুরুর বেগ এত ছিল। তাহলে এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব, দেখো তোমরা কারা কারা করতে পারো। ওকে, আমি মুছে দিলাম এটি। আমাদের পরবর্তী ম্যাথমেটিক্স যেটি আমরা সমাধান করতে যাচ্ছি, এটা হলো 6 কেজি ও 4 কেজি ভরের দুটি বস্তু একই রেখা বরাবর। 6 কেজি ও 4 কেজি ভরে দুটি বস্তু একই রেখা বা সরলরেখা বরাবর কিন্তু বিপরীত দিকে চলা অবস্থায় একে অপরকে ধাক্কা দেবে। কিন্তু বিপরীত দিকে চলা অবস্থায় একে অপরকে ধাক্কা দিল। তারপরে কি হলো? ধাক্কার পূর্বে তাদের বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড। ধাক্কার পূর্বে তাদের বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড উত্তর দিক ও 2 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিক। দিকে তাহলে কি বের করতে হবে? ধাক্কার পর দ্বিতীয় বস্তুটি 2.5 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে গেলে, ধাক্কার পর দ্বিতীয় বস্তুটি ধাক্কার পর দ্বিতীয় বস্তুটি 2.5 মিটার পার সেকেন্ড
বেগে পিছিয়ে গেলে প্রথম বস্তুটির বেগ কত হবে? প্রথম বস্তুটির বেগ কত হবে? হ্যাঁ, এই হলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম। তাহলে এখানে দুইটা বিষয় আছে, একটা হলো দিকের ব্যাপার আছে, উত্তর এবং দক্ষিণ, আর অপরটি হলো বিপরীত দিক। তাহলে কি বলছে দেখো, বিপরীত দিকে চলা অবস্থায়, তার মানে একটু ঝামেলা আছে না? তাহলে আমরা ডাটাগুলো লিখি, তাহলে বুঝতে পারবো যে কি করতে হবে। প্রথম বস্তু যার ভর হইল m1 ইকুয়াল 6 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 ইকুয়াল 4 কেজি। তারপরে বিপরীত দিকে চলা অবস্থায় একে অপরকে ধাক্কা দিয়ে দিছে এবং তাদের আদিবেগ ছিল u1 5 মিটার পার সেকেন্ড, এর উত্তর দিকে u2 দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে 2 মিটার পার সেকেন্ড। খেয়াল করো, এখানে মূল কথা যে একটা আর একটা বিপরীত দিকে যদি বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করব একটা। তারপরে বলছে প্রথম বস্তুর বেগ বের করতে হবে, তাহলে u1 বের করতে হবে, আর u2 দেওয়া আছে কত, সেও 2.5। ওকে, তোমরা এখন অনেকেই হয়তো বের করে ফেলেছো। হ্যাঁ, তোমরা অনেকেই বের করে ফেলেছো। নাহিদ বের করেছে, তারপরে আব্দুল্লাহ সাকিব বের করেছে। তবে অনেকের মধ্যে 2.16 শিওর না, একজন এক্স্যাক্টলি 2 বের করেছে। তো আমরা একটু হিসাব করে দেখে আসি কেমন। তাহলে দেখো, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। আরেকটা বিষয় ঘটেছে, সেটা হলো কি যে এরা ধাক্কা দিল, ধাক্কার পরে কি হয়েছে, ধাক্কার পরে আমাদের কি হয়েছে বলো তো, এখানে একে অপরকে ধাক্কা দিল, ধাক্কার পরে আমরা এটা v1 বের করতে হবে আর v2 দেওয়া হচ্ছে কেমন। ওকে, তাহলে এবার দেখো m1 কত 6, u1 5 plus m2 this is 4, u2 this is -2 equal m1 6, v1 বের করব আমরা, m2 this is 4, v2 this is 2.5। তাহলে এটি হলো 30 -8 equal 6v1 plus 10। তাহলে এখানে হলো 22 equal 6v1 plus 10, তাহলে 6v1 equal 12, v1 equal 2। ওকে, যাদের 2 মিটার পার সেকেন্ড হয়েছে তাদের এক্স্যাক্টলি উত্তর ঠিক আছে। হ্যাঁ, তোমাদের অনেকেরই হয়েছে, তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো হয়েছে, গুড, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে যাদের হয়নি তারা একটু তুলে নাও, জাস্ট 30 সেকেন্ড। আর যাদের হয়েছে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি গাণিতিক প্রবলেম সমস্যা সমাধানের দিকে যাব, অথবা আমরা আরেকটি কাজ করতে পারি, যেহেতু আচ্ছা আরেকটি দিক, এটা দিকটা কোন দিকে এটা কিন্তু আমাদের একটু বলতে হবে, দিকটা কোন দিকে। তো খেয়াল করো, ধনাত্মক দিকটা কিন্তু ছিল উত্তর দিকে, উত্তর দিকে আমরা ধনাত্মক ধরেছিলাম 2 মিটার, যেটা দক্ষিণ দিকে ছিল সেটা আমরা ধরেছিলাম মাইনাস। উত্তরটি যদি মাইনাস হতো তাহলে এটা কিন্তু দক্ষিণ দিকে, যেহেতু প্লাস হয়েছে তাহলে এটা উত্তর দিকে। আমাদের দিক সহ উল্লেখ করা লাগতে পারে, কেমন। ওকে, তাহলে আমরা এখন খুব ইম্পর্টেন্ট একটি টপিক সেখানে চলে যাই, সেটি হলো জড়তার ভ্রামক নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আসলে এটা অনেক বড় একটা টপিক, আমরা কয়েকদিন ধরে জড়তার ভ্রামকের বিভিন্ন ইভেন্টগুলো দেখব। আজকে একটু টাচ দিই জড়তার ভ্রামক সম্পর্কে। বিষয়টা কি, জড়তার ভ্রামক।
বিষয়টা কি? সেটা হলো যে তোমরা সরল রেখায় যে বস্তুগুলো চলে সেই ক্ষেত্রে জড়তা নাম তোমরা শুনেছো এবং তোমরা জানো স্থিতি জড়তা এবং গতি জড়তা। কোনো বস্তু ঘূর্ণনশীল অবস্থায় যখন থাকে সেই ইভেন্টে কিন্তু আমরা বলছি জড়তার ভ্রামক। তাহলে বিষয়টা কি আমরা দেখি একটু দৃঢ় বস্তুর ক্ষেত্রে, যে এরকম একটা দৃঢ় বস্তু সে ঘূর্ণায়মান কোনো একটা অক্ষকে কেন্দ্র করে, মনে করো ফ্যান, বৈদ্যুতিক পাখা একটা অক্ষ দণ্ডকে কেন্দ্র করে ঘোরে না, এরকম। তো আমরা নাম দিলাম যেটা এ বি অক্ষকে কেন্দ্র করে এটা ঘুরবে, এটার বেগ হলো ওমেগা, ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। একটা বিষয় খেয়াল করো, আমরা যদি এই পেন অর্থাৎ কলমের সাথে একটা সুতা বাঁধি, সুতার সাথে একটা ছোট কিছু ভারী কিছু বেঁধে দিলাম, খুবই ছোট, এটা কিন্তু আমরা ঘোরাতে থাকি, এরপর যদি আমরা ছেড়ে দিই তাহলে সেটা কিন্তু ঘুরতেই থাকে না, সেটা স্পর্শক বরাবর যেতে থাকে, তার মানে রৈখিক বেগ প্রাপ্ত হয়। কেমন? তাহলে এই বস্তুটি অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি। এর ভর কেন্দ্র থেকে এর লম্ব দূরত্ব বিভিন্ন রকম হওয়ার জন্য এর রৈখিক বেগের মান বিভিন্ন হবে। বিষয়টা একটু জটিল মনে করো না? ঠিক আছে, আমরা একটু হাতে কলমে দেখি। তো ধরে নিলাম এই পুরো বস্তুটার ভর হলো m, তাহলে এই বস্তুটা m1 m2 m3 অসংখ্য ভরের কণার সমন্বয়ে তৈরি। কেমন? তাহলে এখানে যে বস্তুটি আমরা দিলাম এটা হলো m1, এই ভর কেন্দ্র থেকে এটা দূরত্বকে দিলাম আমরা r1, এখানে একটি কণা আছে যার ভরকে দিলাম আমরা m2, এই দূরত্বকে দিলাম আমরা r2, এখানে একটা কণা আছে যার ভরকে দিলাম আমরা m3, দূরত্বকে দিলাম আমরা r3। ঠিক আছে? তাহলে এখন আমরা এই কণাগুলোর সাপেক্ষে আমরা রৈখিক বেগ বের করতে চাই। তাহলে রৈখিক বেগ আমরা বের করেছি, সেটা কিরকম? যে v সমান ওমেগা r, এই সমীকরণের সাথে আমরা পরিচিত। তাহলে v1 সমান ওমেগা r1, তাই না? তাহলে এর গতিশক্তি বের করছি আমরা প্রত্যেকটা কণার ক্ষেত্রে। তো m1 ভরের কণার জন্য এর গতিশক্তি হবে, গতিশক্তি E1 ইকুয়াল হাফ mv স্কয়ার m1 v1 স্কয়ার। আমরা যদি এখানে মানটা বসাই v1 এর ক্ষেত্রে তাহলে এটা কেমন হবে? হাফ m1 v1, দিস ইজ ওমেগা r1, স্কয়ার ছিল স্কয়ার, এটুকু ঠিক আছে? তাহলে m2 ভরের কণার জন্য এই গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে E2 সমান হাফ m2 ওমেগা স্কয়ার r2 স্কয়ার। তেমনি করে m3 ভরের কণার জন্য গতিশক্তি কত হবে? E3 ইকুয়াল হাফ m3 ওমেগা স্কয়ার r3 স্কয়ার। তো এখন এই E1 E2 E3 আরো এরকম n সংখ্যক যদি থাকে, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট গতিশক্তি পাবো, তাই না? তাহলে আমরা ধরে নিলাম মোট গতিশক্তি E ইকুয়াল E1 প্লাস E2 প্লাস E3। E1 দিস ইজ হাফ m1 ওমেগা স্কয়ার r1 স্কয়ার, হাফ m1 ওমেগা r1 স্কয়ার, তারপরটা হাফ m2 ওমেগা r2 স্কয়ার, তারপরটা প্লাস হাফ m3 ওমেগা r3 স্কয়ার, এরকম আরো চলতে থাকে, তাই না? তো একটু যদি আমরা ভিতরের বিষয়টা যদি একটু বুঝে নিতে পারি তাহলে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করাটা একটু সহজ হয়ে যায়। কেমন? এর জন্য একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করছি। তাহলে দেখো, তোমরা অনেকেই হয়তো এটা পারো, হাফ ওমেগা একে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে হাফ ওমেগা একে আমরা কমন নিয়ে নিলাম, থাকলো m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস আরো কণা থাকে সেগুলো চলতে থাকবে হিসাবে। তাহলে আমরা এখানে এমন লিখলাম যে ধরে নিলাম i সংখ্যক m আছে, mi
তাহলে আর সংখ্যক দূরত্ব পাবো আমরা একটু সংক্ষেপে করে দিলাম সামেশন, সবগুলো যোগ করে একটা গাণিতিকভাবে প্রকাশ করব। তাহলে দেখো এইটুকু সমান আমরা কোনো কিছু একটা লিখব, কি লিখব? হাফ আই। আচ্ছা, এখানে ওমেগা স্কোয়ার ছিল, দুঃখিত, ওমেগা স্কোয়ার ছিল। হ্যাঁ, তোমরা তো অনেকেই কমেন্টে বলেছো ওমেগা স্কোয়ার আছে, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এইটুকু সমান আমরা ধরলাম আই, এইটুকু সমান আমরা আই ধরেছি। তো পরে আমরা সেটা নিয়ে কথা বলবো। ই সমান, এখন এই সমীকরণটি আমাদের একটু মনে রাখতে হবে, ই ইকুয়াল হাফ আই ওমেগা স্কোয়ার। কেমন? ই ইকুয়াল হাফ আই ওমেগা স্কোয়ার। যদি এটার বেগ, কৌণিক বেগটা একক বেগ হয়, যার মান প্রতি সেকেন্ডে একক মান থাকবে, এক থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা এমন লিখতে পারি ই ইকুয়াল হাফ অফ আই। তাহলে বিষয়টি কি হলো, যে এই যে দৃঢ় বস্তুর গতিশক্তি তার জড়তার ভ্রামকের অর্ধেক একক বেগের ক্ষেত্রে। আমরা আইটাকে বলছি জড়তার ভ্রামক। তাহলে আই সমান আমরা কি লিখেছি? আই সমান আমরা লিখেছি এম আর স্কোয়ার, তার সামনে একটা সামেশন ছিল। এখন আমরা এটা একটা সংজ্ঞা দেব জড়তার ভ্রামকের, যে কি কোনো দৃঢ় বস্তুর সমস্ত কণা, অর্থাৎ যতগুলো কণা ছিল তার ভরের সমষ্টি এবং এদের লম্ব দূরত্বের বর্গের সমষ্টি এবং তার গুণফল, এইটাকে কি বলে? জড়তার ভ্রামক। দেখো, এই জড়তার ভ্রামকের সংজ্ঞাটা এমনি এমনি বলাটা কিন্তু একটু কঠিন, আমাদের মনে থাকবে না। আমরা সমীকরণটি দিয়ে বলতে চাই কিরকম, আই সমান এম আর স্কোয়ার। আই সমান এম আর স্কোয়ার। যদি এমটা টোটাল ভরটাকে আমরা একটা বড় হাতের এম দিয়ে প্রকাশ করি, সমস্ত দূরত্বগুলোকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি একটা ভর কেন্দ্র থেকে, তাহলে আই সমান এম আর স্কোয়ার হবে। আমি আরেকবার বলছি, তুমি একটু শুনে নাও, সেটি কেমন হবে? কোনো দৃঢ় বস্তুর কণাগুলোর ভরের সমষ্টি, কারণ সবগুলো যোগফলের মধ্যে আছে, এবং এদের লম্ব দূরত্বের বর্গের সবগুলো আবার সমষ্টি, এর গুণফল, এটাকে আমরা বলছি জড়তার ভ্রামক। মনে থাকবে? আমরা আরেকটি ছোট্ট রাশি দেখতে চাই, সেটা হলো চক্রগতির ব্যাসার্ধ। তাহলে যারা তুলে নিয়ে এসো, ঠিক আছে, আমরা এখন দেখতে যাচ্ছি চক্রগতির ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখলাম আই সমান এম আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান কি হবে? আই বাই এম। আর সমান কি হবে? আই বাই এম, এটাকে রুট ওভার করে দিতে হবে, বর্গমূল। তাহলে আমরা পেলাম এখানে কি পেলাম? চক্রগতির ব্যাসার্ধ পেলাম। ঠিক আছে? তো এই সমীকরণ দিয়ে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তাহলে চলো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান দেখে আসি। খুবই ইজি একটি গাণিতিক সমস্যার সমাধান তোমাদের দিচ্ছি। একটি চাকার ভর 10 কেজি। আচ্ছা, এটি মুছে দিই। হ্যাঁ, আমি লিখতে লিখতেই তোমাদের অনেকের হয়ে যাবে। কেমন? একটি চাকার ভর 10 কেজি। তারপরে কি হলো? চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার। চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার। তাহলে এর জড়তার ভ্রামক নির্ণয়। তাহলে এর জড়তার ভ্রামক নির্ণয় তোমাদের নিশ্চয়ই অনেকে হয়ে গেছে। জড়তার ভ্রামক নির্ণয়। হ্যাঁ, আমি নিশ্চিত তোমাদের অনেকের হয়ে গেছে এটা। হ্যাঁ, তোমরা কি বলছো? 2.5
2.5, আব্দুল্লাহ লিখেছে 2.5, আর ফারাহ ইসলাম বলছে 10, আবার সৌরভ বলছে 2.5, সিরাজুল বলছে 2.5। তাহলে আমরা একটা হিসাব করে আসি, কেমন? তাহলে চাকার ভর m ইকুয়াল 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ r ইকুয়াল 0.5 মিটার, জড়তার ভ্রমণ I ইকুয়াল টু হোয়াট? I equal m r square, m this is 10, r this is 0.5 r square, তাহলে 10 into 0.5 r square 0.25, তাহলে এটা কত হবে? 2.5 হওয়ার কথা। এককটা কি হবে দেখো তো, একক হবে ভরের একক কেজি, কেজি, আর দূরত্বের একক মিটার, তার বর্গ আছে কেজি মিটার স্কয়ার। ওকে ওকে, তাহলে তোমরা অনেকেই করে ফেলেছো এটি। ওকে, তোমরা অনেকেই করে ফেলেছো একক সহ, বাপরে বাপ। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করতে দিই তোমাদের, তোমরা কে কে পারো দেখি। তোমরা নিজেরাই করে ফেলছো। আচ্ছা, এখন যেটি দিচ্ছি, মনে করো এখন জড়তার ভ্রামক দেওয়া আছে 0.25 কেজি মিটার স্কয়ার, একটি চাকার ভর দেওয়া আছে 4 কেজি, একটি চাকার ভর দেওয়া আছে 4 কেজি ও এর জড়তার ভ্রামক 0.25 ও এর জড়তার ভ্রামক 0.25 কেজি মিটার স্কয়ার। তাহলে এর চক্রবর্তীর ব্যাসার্ধ কত? তাহলে চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করো। আমি নিশ্চিত তোমাদের অনেকেরই হয়ে গেছে, আমি নিশ্চিত। দেখি, হ্যাঁ তোমরা 0.25 মিটার নাহিদ বলেছে, সৌরভ বলেছে, মেহের বলেছে, আরো অনেকেই তোমরা বলেছো। গুড। তার মানে দেখো, অঙ্ক বলার সাথে সাথেই, অর্থাৎ গাণিতিক সমস্যা বলার সাথে সাথেই তোমরা কিন্তু সমস্যার সমাধান করে নিতে পারছো। তাহলে আমি একটু এখানে লিখি, m ইকুয়াল 4 কেজি, জড়তার ভ্রামক I ইকুয়াল 0.25 কেজি মিটার স্কয়ার, চক্রবর্তীর ব্যাসার্ধ r ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে আমরা লিখলাম I সমান m r স্কয়ার। তাহলে বের করতে হবে আমাদের r এর মান সমান √i/m। তাহলে i এর মান 0.25, m এর মান 4, তাকে আবার রুট করতে হবে, তাই না? তো এটাই তোমরা বের করেছো, তাই তো? আমি কি ঠিক লিখেছি? হ্যাঁ, একেবারে নাসরিন আক্তার সমীকরণ সহ দিয়েছে, বাপরে বাপ। যে নাসরিন সরকার লিখেছে r ইকুয়াল √i ডিভাইডেড বাই m। ওকে, গুড। 0.25 মিটার। আচ্ছা ওকে, শোনো, লাস্টের দিন, প্রত্যেক চ্যাপ্টারের শেষের দিন আমি বিশেষ করে অ্যাডমিশন টেস্ট রিলেটেড যে প্রশ্নগুলো, গাণিতিক সমস্যাগুলো থাকলে সেগুলো আমি সমাধান করাই। তোমরা আগের ক্লাসেও দেখে থাকবে, তাহলে সেগুলো আমরা সমাধান করব, কেমন? এখন আমরা বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি, তাহলে আগামী ক্লাসে আমরা কি আলোচনা করব সেটা কি তোমরা কি অনুমান করতে পারছো? আমরা আগামী ক্লাসে আলোচনা করব, একটু ধারণা দিই তোমাদের আজকে, এবং এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টেস্টেও এখান থেকে প্রশ্ন হতে পারে, কেমন করে সেটা দেখো। লাস্টে জাস্ট শুধু প্রশ্নটা আসবে, এটা কি হয়, কিন্তু বিষয়টা কেমন করে করতে হবে, কেমন করে হিসাব করতে হবে, সেটা আমরা একটু আলোচনা করি।
এটা হলো একটি সরু সুষম দণ্ড, এর মধ্যবিন্দু দিয়ে, ঠিক মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। বিষয়গুলো কেমন? তোমরা তো মেলায় নাগরদোলায় চড়েছ, তাই না? যেটা ঘুরে বিভিন্ন পার্কে আছে, বাচ্চারা চড়ে। ওই যে মনে করে একটা শেপ থাকবে, দণ্ড থাকবে, তাকে কেন্দ্র করে এটা ঘুরতে থাকে, এভাবেও ঘুরতে থাকে, আবার এমন করেও ঘুরতে থাকে। তাহলে এই যে অক্ষ, সেই অক্ষটার সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে সেটা বের করতে হবে। আবার এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে, চক্রগতির ব্যাসার্ধ কত হবে, সেগুলো আমাদের হিসাব করতে হবে। তো আমরা আগামী ক্লাসে এগুলো করবো। তো আজকে তোমাদের থেকে আমি জাস্ট 1 মিনিটে শুনতে চাই, তোমরা একটু আমাকে বলো আজকের ক্লাসে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ তোমরা একটু রিক্যাপ করো। একটু বলো যে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, সালেম মাহাদি সহ আরো অনেকেই বলছে যে তারা দেখেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তোমরা একটু বলো যে কি কি বিষয় নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। গুড, জড়তার ভ্রামক নাহিদ বলেছে, ফাইন। ফারহা বলেছে। আর কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম বলো। ভরবেগ নিয়ে আলোচনা করেছি, হামিদুল ইসলাম হাসিন বলেছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। হাদিউল ইসলাম বলেছে ভরবেগ ভ্রামক, জড়তার ভ্রামক, ফাইন, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নিউটনের গতি সূত্রগুলো এবং সেই রিলেটেড কিছু বিষয়। আজকে আমরা আলোচনা করেছি জড়তার ভ্রামক এবং ভরবেগ, ভরবেগের সংরক্ষণ সূত্র। তো আগামী ক্লাসে আমরা জড়তার ভ্রামকের পরবর্তী অংশগুলো আলোচনা করব, এবং যাতে খুব সহজে আমাদের মাথার মধ্যে বিষয়গুলো থাকে, আজকে যেগুলো আলোচনা করলাম তোমার চেষ্টা করবে খাতায় একবার এগুলো প্রমাণ করার জন্য যে তুমি পারো কিনা, কেমন? তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী সপ্তাহে।